এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পাস্কালের সূত্র। পাস্কালের সূত্র কি বলছে? এইটা বলছে আবদ্ধ তরলের কোনো বিন্দুতে তুমি যদি চাপ প্রয়োগ করো তাহলে সেই চাপ অপরিবর্তিত মানে সেই তরলের মধ্য দিয়ে সঞ্চালিত হবে এবং তরল সংলগ্ন দেওয়ালের তলে লম্বভাবে কাজ করবে। ভালো করে শুনবে, হ্যাঁ? আমি আবার বলছি যে কোনো আবদ্ধ পাত্রে, তার মানে পাস্কালের সূত্র মানে তরলটা আবদ্ধ হতে হবে, ক্লোজড হতে হবে, ঠিক আছে? সেই রকম কোনো তরলে তুমি কোনো একটা জায়গায় যদি তুমি চাপ প্রয়োগ করো, সেই চাপটা ওর মধ্যে দিয়েই ট্রান্সমিট হবে, সঞ্চালিত হবে এবং সেই তরল সংলগ্ন তলে লম্বভাবে কাজ করবে, পারপেন্ডিকুলারলি, ঠিক আছে? তার ওয়ালের সাথে যে কন্ডের মানে যার মধ্যে তরল আছে সেই তরল সংলগ্ন যে তল তার উপর কি লম্বভাবে কাজ করবে। এর একটা এক্সাম্পল হচ্ছে তোমরা আগে যে জল বেলুন পাওয়া যেত, সেই জল বেলুনে কোথাও যদি তোমরা চাপ প্রয়োগ করতে তাহলে দেখতে অন্য জায়গায় একটা ছিদ্র করে দিলে সেইখান থেকে কি হয়, একটা জল বেরোতে থাকে এবং সেই জলটা ওখানে যেখানে ছিদ্র করা হয়েছে সেই ছিদ্রের তলের সাথে লম্বভাবে নির্গত হয়। এটা একটা প্রয়োগ যে তুমি অন্য জায়গায় একটা চাপ দিচ্ছ, সেই চাপটা ওই জলের মধ্য দিয়ে বা তলের মধ্য দিয়ে সঞ্চালিত হচ্ছে, যেহেতু এটা বদ্ধ, ক্লোজড, এবং সেটা ওই ছিদ্র দিয়ে তলের সাথে লম্বভাবে নির্গত হচ্ছে, মানে ওই চাপটা ওখানে কাজ করছে, ঠিক আছে? আর একটা এক্সাম্পল যেটা এখানে দেওয়া হয়েছে, সাপোজ এটা একটা স্ফিয়ার, এখানে কতগুলি পিস্টন টাইপের জিনিস আছে, চারটে। তুমি এক কাজ করলে এইখানে যে পিস্টনটা আছে, ঠিক আছে, যেটাকে আমি যার ক্ষেত্রফল A1, সেখানে তুমি F1 একটা বল প্রয়োগ করলে, তার ফলে এটা কিছু নেমে গেল, তাহলে এখানে তোমার প্রযুক্ত চাপ কত? এখানে প্রযুক্ত চাপ হচ্ছে F1/A1। এই চাপটা তুমি ওখানে অ্যাপ্লাই করলে এবার সেই চাপটা কি হবে, এখানে তরল আছে একটা, হ্যাঁ, এই তরলের মধ্যে দিয়ে সঞ্চালিত হচ্ছে এবং ওপর অন্যান্য যে পিস্টনগুলো আছে সেইগুলোর উপর সেই চাপটা কি হবে, অ্যাপ্লাইড হবে। তার ফলে কি হবে, তোমার চাপটা সঞ্চালিত হলো, ফলে এই দিকের পিস্টনগুলো কী হবে, বাইরের দিকে সরে যাবে। কিন্তু আমি সেইগুলো যদি সরতে না দিই তাহলে আমাকে আবার বাইরে থেকে এগুলোর উপর কি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। আমি ধরলাম যেটা A2 ক্ষেত্রফল বিশিষ্ট পিস্টন, তার উপর F2 বল প্রয়োগ করলাম, যেটা A3 ক্ষেত্রফল বিশিষ্ট পিস্টন, তার উপর F3 বল প্রয়োগ করলাম, আর যেটা A4 ক্ষেত্রফল বিশিষ্ট পিস্টন তার উপর আমরা F4 বল প্রয়োগ করলাম। এর ফলে কি হলো, এইখানে যে আমি বল চাপ যেটা প্রযুক্ত করছি সেটা কত হবে, F2/A2, এটা হবে F3/A3, আর এটা হবে F4/A4। অর্থাৎ এখানে যে চাপটা আমি প্রযুক্ত করছি সেই চাপটা এখানে সঞ্চালিত হচ্ছে এবং এই পিস্টনগুলির উপর কাজ করছে, এবং এই পিস্টনগুলির উপর যদি আমি বাইরে থেকে আবার ফোর্স অ্যাপ্লাই করি এবং দিয়ে যে চাপটা সৃষ্টি করে ওদেরকে একই স্থানে রাখতে হচ্ছে, সেই চাপটা প্রত্যেকটা জায়গার এইখানে প্রযুক্ত চাপের সাথে কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে যে আমি চাপটা প্রয়োগ করেছি তার ফলে এই চাপটা সঞ্চালিত হয়েছে তরলের মধ্যে দিয়ে। মনে রাখবে এটা একটা বদ্ধ পাত্র কিন্তু, অর্থাৎ তরল আবদ্ধ আছে এবং এইখানে প্রত্যেকটা পিস্টনে কি হচ্ছে, বাইরের দিকে খোলার চেষ্টা করছে, কিন্তু ওইগুলোকে যথাস্থানে রাখতে আমাকে আবার প্রত্যেকটা পিস্টনে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, বল প্রয়োগ করতে হচ্ছে এবং প্রত্যেকটা এরিয়া জানা আছে। তাহলে প্রত্যেকটা যদি আমি আবার আলাদা আলাদা করে প্রেশার বার করি তাহলে দেখবো সেই প্রেশারগুলো এখানে যে চাপটা বা প্রেশারটা অ্যাপ্লাই করেছি তার সাথে সমান। তাহলে এটা কি ইন্ডিকেট করছে, যে তুমি বদ্ধ তরলের কোনো একটা অংশে তুমি যদি কি করো, বল চাপ প্রয়োগ করো, সেই চাপ ওই তরলের মধ্য দিয়ে অপরিবর্তিত মানে সঞ্চালিত হবে এবং তরল সংলগ্ন পাত্রের দেওয়ালে লম্বভাবে কাজ করবে, ঠিক আছে? এবার আমরা আরেকটা জিনিস পড়াবো, পাস্কালের সূত্রে ঘাত বৃদ্ধি নীতি। এটা কি বলছে, তুমি যদি এক জায়গায় অল্প পরিমাণ বল প্রয়োগ করো তাহলে তুমি সেখানে এই পাস্কালের সূত্রের সাহায্যে সেখান থেকে অন্য জায়গায় বেশি পরিমাণ বল পেতে পারো, ঠিক আছে? এটাই আমরা এখানে দেখব। কেমন, এখানে তুমি একটা দেখতে পাচ্ছ দুটো অসম আকৃতির চোঙাকৃতি পাত্র আছে এবং সেটা কি আছে, ক্লোজড, অর্থাৎ এটা এখান দিয়ে কানেক্টেড আছে আর এই দুটো মুখে দুটো পিস্টন লাগানো আছে। এবার তুমি কি করলে, এখানে যে পিস্টনটা পাটাতনটা আছে পিস্টনের ওপর, সেখানে তুমি W1 একটা ওয়েট চাপালে এবং এটার এরিয়া হচ্ছে A। তাহলে তুমি এখানে যে চাপটা দিলে সেটা কত, ছোট পিস্টনে প্রযুক্ত চাপ হয়ে গেল W1/A। কেন, তুমি জানো চাপ মানে বল বাই ক্ষেত্রফল হয়, আর W1টা হচ্ছে ওয়েট বাই এরিয়া। তাহলে এখানে হলো প্রযুক্ত চাপ ছোট পিস্টনে এটা। এবার এই চাপটা তুমি যখনই প্রয়োগ করলে এই চাপটাই তলের মধ্য দিয়ে অপরিবর্তিত মানে কী হলো, সঞ্চালিত হচ্ছে এবং এই বড় পিস্টনের নিম্ন মানে তলদেশে এটা কী হচ্ছে, ক্রিয়া করছে। এবার ভালো করে লক্ষ্য করো যে এই চাপটা তো সঞ্চালিত হচ্ছে এবং অপরিবর্তিত মানে, তাহলে এখানে যে ঘাতটা প্রযুক্ত হবে সেটা কত, তাহলে বড় পিস্টনে প্রযুক্ত ঘাত W2 যদি আমি ধরি তাহলে W সেটা মানে কি, এখানকার চাপ বা ইন্টু ক্ষেত্রফল, তাহলে এখানকার চাপ কত, এই চাপটাই এসছে, এই চাপটা মানে কোনটা W1/A, যেটা এখানে তুমি অ্যাপ্লাই করেছো সেটাই এর মধ্যে দিয়ে এসে ওখানে ক্রিয়া করছে, তাহলে W1/A × B। তাহলে এটা হচ্ছে বড় পিস্টনে প্রযুক্ত ঘাত। তাহলে এবার একটু ভালো করে লক্ষ্য করো, W1 × B/A। এবার আমি তো ইচ্ছাকৃতভাবে B তো বড় নিয়েছি এর থেকে, ঠিক আছে? তার মানে আগে যদি B বড় নাও এবং যদি B
এর থেকে এন গুণ বড় নাও, তাহলে তুমি আগে যে বলটা অ্যাপ্লাই করেছো এখানে, তাহলে এখানে সেই বলটা কি এন গুণ বেশি হয়ে গেল না? অর্থাৎ W2 ইজিক্যাল টু W1 ইন্টু এন হয়ে গেল, অর্থাৎ তুমি এন গুণ বাড়িয়ে দিলে। অর্থাৎ এইভাবে আমরা বি যত বৃদ্ধি করব এর এরিয়াটা, এর থেকে তত তুমি বেশি পরিমাণ ফোর্স এখানে কি হবে, ইনক্রিজ করতে পারবে অত টাইমস। ঠিক আছে, এটাই আমরা বলি ঘাত বৃদ্ধি নীতি। অর্থাৎ এক জায়গায় আমি অল্প পরিমাণ বল দিয়ে অন্য জায়গায় বেশি পরিমাণ আমি ঘাত পাচ্ছি। ঠিক আছে, এক জায়গায় অল্প পরিমাণ ঘাত অ্যাপ্লাই করে অন্য জায়গায় বেশি পরিমাণ ঘাত পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এই যে আমরা এই জিনিসটা করলাম, এতে কি শক্তির সংরক্ষণ নীতি ব্যাঘাত হয়? ভালো করে লক্ষ্য করবে, এখানে কিন্তু শক্তির সংরক্ষণ নীতির কথা কিছু হয়নি। এখানে আমি এক জায়গায় অল্প পরিমাণ বল প্রয়োগ করে অন্য জায়গায় বেশি পরিমাণ বল আমি পেয়েছি। ঠিক আছে, তাহলে শক্তির সংরক্ষণ নীতি কি এটা লঙ্ঘন হচ্ছে? দেখি, আমরা ধরে নিচ্ছি যে এখানে W1 ওজন চাপানোর ফলে এই দিকের যে পিস্টনটা সেটা এক্স পরিমাণ নিচে নামছে, আর এই দিকের যে পিস্টনটা যেহেতু তরল অসংলগ্ন, অর্থাৎ এখানে যদি তরল কিছুটা নিচে নামে সেই আয়তনটা এই দিকে কী হবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ এই দিক থেকে তরল যতটা নিচে নামবে, আমি ধরলাম এইদিকে এক্স পরিমাণ যদি নিচে নামে, তাহলে এইদিকে কি ওয়াই পরিমাণ উপরে উঠবে। ঠিক আছে, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে তরল যেহেতু অসংলগ্ন, তার মানে তরলের কোনো আয়তনের কি হয়নি, চেঞ্জ হয়নি। অর্থাৎ এইদিকে যতটা নেমেছে এইদিকে ততটাই তরলই সেই পরিমাণ বা সেই আয়তনের তরলই কী হবে, সঞ্চালিত হবে বা উপরে উঠবে। তাহলে আমরা এখানে কী লিখতে পারি, এ এক্স ইজকাল টু বি ওয়াই, তাই তো? এইটা হচ্ছে এইখানে যতটা তরল নেমেছে এই দিকের, আর এদিকে বি ওয়াইটা হচ্ছে এদিকে ততটা তরল উঠেছে। কারণ আমরা জানি যে এক্স কি উচ্চতা আর এ প্রস্থচ্ছেদ, তাহলে ওটা আয়তন হবে, এদিকেও তাই। তাহলে এখান থেকে আমি একটা রিলেশন পেয়ে গেলাম, এক্স বাই ওয়াই ইজকাল টু বি বাই এ। এবার ছোটো পিস্টনের উপর কৃতকার্য কত? ছোটো পিস্টনের উপর কৃতকার্য হচ্ছে W1 হচ্ছে ক্রিয়াশীল বল আর এক্স হচ্ছে সরণ। তাহলে ছোটো পিস্টনের কৃতকার্য W1 ইন্টু এক্স, আর বড় পিস্টন দ্বারা কৃতকার্য কত, W2 ইন্টু ওয়াই। তাহলে এই দুটো আমরা দেখি এবার কি হয়, W2 ইন্টু ওয়াই এটা বড় পিস্টন দ্বারা কৃতকার্য, তাই তো? মানে যতটা পিস্টনটা উপরে উঠছে বড় পিস্টনটা, তাহলে W1 এটা কী করে পেলাম, W2 ভ্যালু তুমি দেখো আগে এই জায়গাটায় আমরা বের করেছি যে W2 ইজকাল টু W1 ইজকাল টু বি বাই এ। ঠিক আছে, ওইটাই আমরা এখানে পুট করছি। ঠিক আছে, এখানে পুট করলাম, যেহেতু আমাদের জানা আছে W2 ইজকাল টু W1 ইন্টু বি বাই এ, এটা আমরা আগে দেখেছি, উপরে তাকালেই দেখতে পাচ্ছ। তাহলে এটা এখানে পুট করে দিলাম, ইন্টু ওয়াই থাকলো। এবার বি বাই এ মানে এক্স বাই ওয়াই, তাহলে ওয়াই কেটে গেল, তাহলে W2y ইজকাল টু W1x, অর্থাৎ বড় পিস্টন দ্বারা কৃতকার্য ইজকাল টু ছোটো পিস্টনের ওপর করা কৃতকার্য। তার মানে আমি এটা বুঝতে পারছি যে এখানে শক্তির সংরক্ষণ নীতি লঙ্ঘিত হচ্ছে না। অর্থাৎ ছোটো পিস্টন যতটা কার্য করছে বা ছোটো পিস্টনের উপর যতটা কার্য করা হচ্ছে, বড় পিস্টন ততটাই কার্য করছে। ঠিক আছে, অর্থাৎ ছোটো পিস্টনে যে শক্তি ব্যয় করা হয় বড় পিস্টনে সেই পরিমাণ শক্তি ফিরে পাওয়া যায়। সুতরাং শক্তির সংরক্ষণ নীতি এখানে রক্ষিত হয়। বোঝা গেল? ছোটো পিস্টনে যে পরিমাণ ব্যয় করা হচ্ছে, মানে যতটা কার্য করা হচ্ছে বড় পিস্টন ঠিক ততটাই কার্য করছে। অর্থাৎ আমরা বল বেশি পাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ অল্প পরিমাণ বল প্রয়োগ করে বেশি পরিমাণ বল পাচ্ছি, কিন্তু শক্তি আমরা কখনোই পাবো না। ঠিক আছে, শক্তি যতটা এখানে আমি অ্যাপ্লাই করেছি ওখানেও আমি ততটাই শক্তি পাবো। ঠিক আছে, অর্থাৎ শক্তির সংরক্ষণ নীতি এখানে লঙ্ঘিত হচ্ছে না। যদি বলে যে পুকুরের জলের ক্ষেত্রে পাস্কালের সূত্র অ্যাপ্লাই করা যাবে, না হবে উত্তর, কারণ পুকুরের জলটা ওপেন, ঠিক আছে, বদ্ধ নয়, খোলা, তাই ওখানে পাস্কালের সূত্র অ্যাপ্লিকেবল করা যাবে না। এটুকুই থাকলো।